আচ্ছা, আজকে হচ্ছে প্রিমালিগন্যান্ট ম্যালিগন্যান্ট কন্ডিশন, ওভারি, ফেলোপিয়ান টিউব, হরমোন, মেনোপজ, এই টপিকস গুলি। তো এর মধ্যে মেনোপজ থেকে এসএকিউ একটা আপনারা পাবেন। মেনোপজের ঘুরায় ঘুরায় একটা এসএকিউ দেওয়া হয়। আর ব্রড কোশ্চেনে যদি ওভারিয়ান ম্যালিগন্যান্সি না থাকে, তাহলে এসএকিউ তে ওভারিয়ান ম্যালিগন্যান্সি নিয়ে প্রশ্ন আপনারা পাবেন। সেটা ওভারিয়ান ম্যালিগন্যান্সিও হতে পারে, ওভারিয়ান সিস্টও হতে পারে, পোস্টমেনোপজাল ওভারিয়ান সিস্ট হতে পারে, রিপ্রোডাক্টিভ পিরিয়ডের ওভারিয়ান সিস্ট হতে পারে, এরকম ভাবেও প্রশ্ন থাকে। আচ্ছা, আর হরমোন নিয়ে যে কথাবার্তা, সেটা হচ্ছে আসলে ডিরেক্টলি হরমোন নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন সেভাবে দেয় নাই, কিন্তু হরমোনের একটা ক্লিয়ার কনসেপশন থাকতে হয়। যখন আমরা হচ্ছে আমাদের গাইনিতে তো হরমোনের ইউজ অনেক, এই জন্য হরমোনের কনসেপশন থাকতে হবে। হরমোন তো অনেক ভাবে আমরা ইউজ করি। একটা হচ্ছে ব্লিডিং এ ইউজ করছি, ব্যথাতে ইউজ করছি, টিউমারে ইউজ করছি, ইনফার্টিলিটিতে ইউজ করছি। তো সেজন্য হরমোনের একটা ক্লিয়ার কনসেপশন সবারই থাকতে হবে। আচ্ছা, প্রথমে আমরা শুরু করি হচ্ছে মেনোপজ দিয়ে। মেনোপজের যে জিনিসটা, আপনার মেনোপজের যে কমপ্লিকেশন গুলো বা মেনোপোজাল যে কমপ্লেন গুলো তাদের থাকে, যেমন হট ফ্লাশ, তারপর হচ্ছে বনি পেইন, তারপর হচ্ছে ইউরোজেনিটাল সিনড্রোম অফ মেনোপজ, তারপর হচ্ছে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে আর্লি অনসেট অফ অ্যালজেমার্স ডিজিজ, অনেক সময় তারা বলতে পারে যে অ্যালজেমার্স, তারপর মেটাবলিক সিনড্রোম। হ্যাঁ, এরকম কিছু কমপ্লিকেশন মেনোপোজাল লেডিরা ভুগে থাকে। তো এই যে কমপ্লিকেশন গুলো, এসিকিউর বেলায় আপনার এই কমপ্লিকেশনের যে কোনো একটা দিয়ে আপনার এসিকিউ হতে পারে। ফার্স্ট ফ্লাশ খুব কমন, বনি অ্যাবনর্মালিটি, বনি রিডাকশন অফ বনি মাস, বিএমটি কমে যাচ্ছে, এটা খুব কমন। জেনিটুইনারি তো কমপ্লেন আমরা ভেরি কমন পাই, একদম আউটডোর বেসিসে পেয়ে থাকি। রেয়ার যদি রিলেটিভলি রেয়ার একেবারে রেয়ার বলবো না, রিলেটিভলি রেয়ার হচ্ছে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। এটা নিয়ে জেনারেলি তারা আসে না, তারা এটা নিয়ে ভুগতে থাকে। কিন্তু যারা ওভার কনসার্ন তারা এই সমস্যাটা নিয়েও আসে। আর হচ্ছে মেটাবলিক সিনড্রোম হচ্ছে অন্য জায়গায় চলে যায়, এরা আমাদের কাছে আসে না, এরা হয়তো মেডিসিনের কাছে গেল, এন্ডোক্রাইনের কাছে গেল, এরকম তারা চলে যায়। কিন্তু মেটাবলিক সিনড্রোমটা মেনোপোজাল কারণেই হচ্ছে। তখন আমাদের সেই হিসেবে তখন তারা একটা ওপিনিয়ন নেওয়ার জন্য আমাদের কাছে পাঠায়, অথবা তারা নিজেরাই সেই হিসেবে ট্রিটমেন্ট দিয়ে দেয়। আচ্ছা, এখন আপনি যখন এসএকিউর প্রিপারেশনটা নিচ্ছেন, আপনাকে এখানে জানতে হবে এই কমপ্লিকেশন গুলো হচ্ছে কেন। যেমন হট ফ্লাশটা হচ্ছে কেন। প্রথম আপনার যখন একটা এসএকিউতে একটা হট ফ্লাশ নিয়ে সিনারিও দিবে, আপনাকে মনে রাখতে হবে যে এই হট ফ্লাশ আরো বিভিন্ন কারণে হতে পারে। ইট ইজ নট অনলি ফর মেনোপজ। হ্যাঁ, হট ফ্লাশ শুধু মেনোপোজাল লেডিরাই ভুগতে থাকবে, নট লাইক দ্যাট। বা মেনোপজ ইজ দ্য সোল কজ, এটাও হতে পারে। তাহলে হট ফ্লাশকে আপনাকে প্রথমেই জানতে হবে তার আর কোনো ডিজিজ আছে কিনা, যেমন তার কোনো অন্য কোনো সিস্টেমিক ডিজিজ আছে কিনা, যেমন তার কোনো এন্ডোক্রাইনোপ্যাথি ইন দা ফর্ম অফ থাইরয়েড ডিসঅর্ডার আছে কিনা। হ্যাঁ, এটা একটু জানতে হবে। সে কোনো ওষুধপত্র খায় কিনা, হ্যাঁ, এটা একটু জানতে হবে। বেসোডাইলেটরের সাথে একটা রিলেশন আছে। এরপরে আপনি যখন কোনো কজ পাচ্ছেন না, থাইরয়েড কোনো অ্যাবনর্মালিটি নাই, মেটাবলিক কোনো অ্যাবনর্মালিটি নাই, সবকিছুই ভালো আছে, সেই যে মেনোপোজাল লেডি, এবং তার মেনোপোজটা হয়েছে হয়তো ভেরি রিসেন্টলি, 1-2 বছরের ভিতরে, অথবা সে পেরিমেনোপোজাল লেডি, তখন আপনার জানেন যে এটা হরমোনাল মেনোপোজ। তাহলে এখানে মেইন কজ হচ্ছে ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি। তাহলে ইস্ট্রোজেন কি করে তাকে হট ফ্লাশটা প্রিভেন্ট করছিল? ওর যেটা হয়, হট ফ্লাশের একটা টেম্পারেচার রেগুলেটর সেন্টার থাকে হাইপোথ্যালামাসে। ইস্ট্রোজেন এই হাইপোথ্যালামিক অ্যাকশনটাকে মেনটেন করে এবং বডি টেম্পারেচারটাকে কন্ট্রোল করে। কিন্তু যখন এই হাইপোথ্যালামিক কন্ট্রোলটা নষ্ট হয়ে গেল ডিউ টু রিডিউস লেভেল অফ ইস্ট্রোজেন, তখন তখন সে হচ্ছে অ্যাবনর্মাল একটা প্রেজেন্টেশন দিচ্ছে। এবং এখানে মেইন প্যাথোলজি যেটা হয় সেটা হচ্ছে ইনিশিয়ালি তার একটা ভেসোডাইলেটেশন হয়। ভেসোডাইলেটেশন হয় তখন সে গরম ফিল করে। তার কিছুক্ষণ পরে তার হচ্ছে সেখানে পার্সপিরেশন হয়। ভেসোডাইলেটেশন হচ্ছে সেখানে পার্সপিরেশন হবে, সুইটিং হবে। সুইটিং হয়ে তার হচ্ছে তার ফ্লুইড লস হবে, মানে তার সুইটিং হয়ে গেল। সুইটিং হওয়ার পরে তার আবার ঠান্ডা লাগবে।
তাহলে একটা হচ্ছে শর্ট পিরিয়ড অফ হট ফিলিং অফ হট ফ্লাশ, ফলোড বাই আবার হেভি সোয়েটিং, তারপর হচ্ছে তার আবার শীত লাগছে, এরকম একটা অল্টার টেম্পারেচার তারা ফিল করে ডিউ টু লস অফ থার্মোরেগুলেটরি কন্ট্রোল ডিউ টু ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি। এটা হচ্ছে তার মেইন জিনিস। তো যদি আমাকে তাহলে ট্রিট করতে হয় হট ফ্লাশের দা ট্রিটমেন্ট হচ্ছে হরমোন থেরাপি। আমরা তাকে মেনোপজাল হরমোন থেরাপি যেটা বা মেডিকেল হরমোন থেরাপি যেটা, সেটা আমরা তাকে দিতে পারি, HRT আমরা তাকে দিতে পারি। এটা হচ্ছে ডেফিনিট ট্রিটমেন্ট যদি তার কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। ঠিক আছে, যদি তার কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে তাহলে তাকে আমরা হরমোন থেরাপি দিব। কিন্তু যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে বা একটা নন কমপ্লায়েন্ট পেশেন্ট, সে রেগুলার আপনার কাছে ফলো আপে আসবে না, কারণ হরমোন থেরাপি দিলে আমাদের রোগীগুলোকে দেখতে হয় কোনো কমপ্লিকেশন হচ্ছে কিনা বা ডেফিনিট কন্ট্রাইন্ডিকেশন রয়ে গেছে। বা অনেক সময় রোগীরা নিজেরাও রাজি হয় না হরমোন থেরাপি নিতে, তখন আমাদের অন্যান্য ট্রিটমেন্টে যেতে হয়। সেখানে কিছু জেনারেল ট্রিটমেন্ট আছে, যেমন লাইফস্টাইল মডিফিকেশন করা, তাকে হচ্ছে একটা সুদিং এনভায়রনমেন্টে রাখা, তারপরে হচ্ছে লুজ গার্মেন্টস ওয়্যার করা, তার ইয়োগা মেডিটেশন এগুলো সে করতে পারে, তার একটা এক্সারসাইজ করা, ডায়েটারি কন্ট্রোল যেটা, সেখানে সে একটা মিল্ক কন্টেনিং প্রোডাক্ট গুলো বেশি খাবে যাতে ক্যালসিয়ামটা মেনটেন হয়। তো এইভাবে তাকে আমরা কিছু তাকে লাইফস্টাইল মডিফিকেশন দিই। তার সাথে কিছু হ্যাবিট ডায়েট, যেমন হচ্ছে সয়া প্রোটিনটা সে বেশি খাবে, ব্ল্যাক কোহো, স্ট্রং কোয়াই, এই ধরনের জিনিসগুলো সে নিতে পারে যেটা তার সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট দিবে। আর এরপরে হয়ে যায় কিছু মেডিকেল ট্রিটমেন্ট নন হরমোনাল ট্রিটমেন্টের মধ্যে আমরা তাকে ক্লোনিডিন দিই, তারপরে হচ্ছে তাকে ক্লোনিডিন এখানে ভালোই কাজ করে। এছাড়া বলা হয় সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, নরএড্রেনালিন রিআপটেক ইনহিবিটর, ভ্যানলাফিক্সিন, এই ধরনের ড্রাগ গুলা নন হরমোনাল ট্রিটমেন্ট হিসেবে তখন তাদের জন্য চলে আসে। যখন HRT কন্ট্রাইন্ডিকেটেড বা সে ডিনাই টু টেক HRT, অথবা রোগীটার অ্যাকচুয়াল ক্লায়েন্ট না, মানে আপনার সে মনিটরিং করা, যে এক্সক্লুড করার জন্য আমার কিছু ইনভেস্টিগেশন করা, এই কাজগুলো সে করবে না, তখন তাকে আমাদের এই ট্রিটমেন্ট গুলো দিতে হয়। তাহলে হট ফ্লাশ হিসেবে ট্রিটমেন্ট কিন্তু আসছে হচ্ছে হরমোন থেরাপি, এবং যখন হরমোন থেরাপি পাচ্ছে না তখন হট ফ্লাশ রিলেটেড মেডিকেল ট্রিটমেন্ট গুলাই আমার তাকে দিতে হবে। এরকম যদি বনি পেইন বলে, বনি অ্যাবনর্মালিটি, অবশ্যই তাকে কিছু বেসলাইন টেস্ট করতে হয়, কিছু হিস্ট্রি নিতে হয় যে তার হেলথ লাইফস্টাইলটা কেমন, সেখানে সে ক্রনিক কোনো ড্রাগ খায় কিনা, যেমন স্টেরয়েড, বিকালবেলাটা এমন ঘুম পায়, স্টেরয়েড নেয় কিনা, তার কোনো পাস্ট হিস্ট্রিতে তার ফ্র্যাকচার আছে কিনা, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা। আমি আসলে টায়ার্ড, যাই হোক ক্লাস নিতে হবে। তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা, হ্যাঁ, তার হচ্ছে কারো ফ্যামিলিয়াল ডি ডেফিসিয়েন্সি থাকে, রিকেটস এর কোনো সম্ভাবনা আছে কিনা, হ্যাঁ, তার লাইফস্টাইলটা কিরকম, হ্যাঁ, সেখানে তার কোনো আনহেলদি হ্যাবিট তার আছে কিনা, যেমন এক্সেসিভ ক্যাফিন সে নেয় কিনা, অ্যালকোহল সে নেয় কিনা, এই জায়গাগুলো একটু আমাদেরকে দেখতে হয়। তারপরে হচ্ছে রিস্ক ক্যাটাগরাইজ করতে হয় যে তার বোন মিনারেল ডেন্সিটি কমার জন্য আর কোনো রিস্ক ফ্যাক্টর দায়ী কিনা। যখন আমি এগুলো সব এক্সক্লুড করলাম, আমার এজ রিলেটেড একটা ঘটনা আসছে যে মেনোপজের কারণে তার ঘটেছে, এবং যাদের এই রিস্ক ফ্যাক্টর গুলো থাকবে তাদের সিভিয়ারিটিটা বাড়বে, তাদের এক্সটেন্ট অফ ডিজিজটা বাড়বে, আর্লি অনসেট হবে, এই ব্যাপারগুলো হবে। তো তাদের তখন বোন মিনারেলের স্ট্যাটাস বোঝার জন্য বিএমডি করা হয়, ডুয়েল এনার্জি এক্স রে অ্যাবজর্পশিওমেট্রি, এটা করা হয়। এবং এখানে দুইটা স্কোর আছে জেনারেলি, একটা হচ্ছে জেড স্কোর আর একটা হচ্ছে এক্স স্কোর। তো জেড স্কোরটা আমরা করি যে আইডিয়ালি বিএমডি কত থাকার কথা সে অনুযায়ী তার কথা আছে, জেড স্কোরটাই চলে। তো আমরা বিএমডি করি, তার জেড স্কোরে তার আইডিয়াল কত, ওর কত আছে, সেই হিসেবে তার স্কোরিংটা করা হয়। এদের জেনারেলি অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস এ ধরনের পিকচার আমরা পেতে পারি। তো তখন আমরা তাকে কিভাবে ট্রিট করব? বোন মিনারেল ডেন্সিটি কমেছে, অস্টিওপেনিয়া অস্টিওপোরোসিস পেয়েছি, এখানেও যদি অন্য কোনো কজ আমরা না পাই, মেনোপজ ইজ দ্য মেইন কজ, তখন সেখানে কিন্তু হরমোনাল ট্রিটমেন্টই মেইন ট্রিটমেন্ট, হরমোনাল ট্রিটমেন্টই তাকে আমার দিতে হবে, আর তার সাথে কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট। কিন্তু যদি হচ্ছে অন্য কজ পেয়ে যাচ্ছি, সেগুলোকে ট্রিট করতে হবে, থাইরয়েড অ্যাবনর্মালিটি, স্টেরয়েড নিচ্ছে বা আর কোনো কজ আছে, ওগুলোকে তখন আমার ট্রিট করতে হবে।
যদি হরমোন থেরাপি কন্ট্রাইন্ডিকেটেড থাকে তখন আমাদেরকে কিন্তু নন হরমোনাল ট্রিটমেন্ট হিসেবে তাদেরকে ক্যালসিয়াম, বিসফসফোনেট এ ধরনের যে সাপোর্টিভ ট্রিটমেন্ট গুলো, ক্যালসিয়াম ইনটেক এগুলো করা এবং লাইফস্টাইল মডিফিকেশন করা, এটা তো সবসময় থাকে, সবার জন্যই থাকে, তো সেটা আমরা করি। আর কিছু হরমোন রিসেপ্টর মডিউলেটর হিসেবে ইউজ করা যায়, সেখানে হচ্ছে আমরা রেলক্সিফেন ইউজ করতে পারি। রেলক্সিফেন ভেরি মাচ যে ইস্ট্রোজেন রিসেপ্টরটা, সেটা হচ্ছে বোন স্পেসিফিক, সে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায়, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি কমায়, বোন ফর্মেশনে হেল্প করে, এবং এটা বোনের জন্য খুবই স্পেসিফিক একটা ড্রাগ। রেলক্সিফেন আমরা তাকে দিতে পারি। ডিনোসোমবের একটা কথা আছে, ডিনোসোমব আমরা দিতে পারি। তো এরকম নন হরমোনাল ট্রিটমেন্ট গুলো যারা অ্যাকচুয়াল ক্লায়েন্ট না ফর হরমোনাল ট্রিটমেন্ট, কিন্তু তার বনি ডিসঅর্ডার আছে, তাদের জন্য আমরা ইউজ করতে পারি। এটা গেল বনি। তো এরকম ইউরোজেনিটাল সিনড্রোম আপনাকে পড়তে হবে যে কেন ইউরোজেনিটাল সিনড্রোমটা হচ্ছে, কি কারণ, অস্টিও বনি যে অ্যাবনর্মালিটি সেটা কেন হচ্ছে, কি কারণ, তারপরে হচ্ছে আপনার কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হচ্ছে, সেটা কেন হচ্ছে, কি কারণ, এইগুলো প্রতিটা প্যাথোফিজিওলজি যে আপনার কেন হচ্ছে খুব স্পেসিফিক করে জেনে নিতে হবে। ট্রিটমেন্টের বেলায় আমরা হরমোন থেরাপি কাদের জন্য খুব বেশি রিকমেন্ড করি? হট ফ্ল্যাশে তো করি, বনি ডিসঅর্ডারে করি, জেনিটরিনারি সিনড্রোমে করি, কগনিটিভ ইম্পেয়ারমেন্টে করি, বাট মেটাবলিক সিনড্রোমে এখনো পর্যন্ত হরমোন থেরাপি দেওয়ার জন্য ক্লিন কাট কোনো রিকমেন্ডেশন আসে নাই। আমরা মেটাবলিক সিনড্রোমে তার যে অ্যাবনর্মালিটি সে অনুযায়ী সে ড্রাগ পাবে, এখনো পর্যন্ত হরমোন থেরাপি নিয়ে কথাবার্তা কোনো গাইডলাইন সাপোর্ট করে নাই। এখন আমরা যখন হরমোন থেরাপি দিব ঠিক করব, সেখানে রোগীটাকে ইনিশিয়াল ইভালুয়েশন করা, তার কোনো কমপ্লেন আছে কিনা, তার কোনো হরমোন রেসপন্সিভ টিউমারের হিস্ট্রি আছে কিনা, সে অলরেডি কোনো টিউমার নিয়ে ভুগছে কিনা, সে কোনো অ্যাডিশনাল ড্রাগ পায় কিনা, তার আদার কোনো আর কোনো সিস্টেমিক ডিসঅর্ডার আছে কিনা, তার কোনো লিভার ডিজিজ আছে কিনা, ক্রনিক লিভার ডিজিজ, তার আনএক্সপ্লেইন কোনো ব্লিডিং হিস্ট্রি আছে কিনা, এগুলো সব আমরা জেনে নিই, এক্সামিন করি, ইনভেস্টিগেশন করি, সবকিছু আমরা বেসলাইন দেখে নিই। দেখে সবকিছু ভালো থাকলে আমরা তখন তাকে হরমোন থেরাপি শুরু করি উইথ প্রপার মনিটরিং। এখন আমরা যখন হরমোন থেরাপি দিব ঠিক করেছি, কি ধরনের হরমোন থেরাপি দিব। যে রোগীটার ইউটেরাস আছে সেখানে কম্বাইন হরমোন থেরাপি, ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বাইন হরমোন থেরাপি। প্রজেস্টেরন হচ্ছে ইউটেরাসকে প্রোটেক্ট করবে, ইউটেরাইন প্রোটেকশনের জন্য আমাদেরকে দিতে হয়। এখন আপনি ডোজটা কিরকম দিব? মিনিমাম ইফেক্টিভ ডোজ টু কারেক্ট দ্য অ্যাবনর্মালিটি। আননেসেসারি ডোজ আমি বাড়াবো না, কারণ প্রতিটা ডোজেরই সাইড এফেক্ট আছে। তো এখানে হরমোন থেরাপির জন্য আপনার অ্যাভেলেবল ইস্ট্রোজেন হচ্ছে ইস্ট্রাকন আছে, ইস্ট্রাডিওল ভ্যালিডেট আছে, ইথিনাইল ইস্ট্রাডিওল, আমরা জেনারেলি ওসিপিতে ইকুইন ইস্ট্রোজেন আছে। তো এরকম বিভিন্ন রকমের ইস্ট্রোজেনিক প্রিপারেশন আছে। প্রেমারিন যেটা আমরা দিই সেটা হচ্ছে ইকুইন ইস্ট্রোজেন। তো এরকম যে কোনোটাই আমরা তাকে দিতে পারি অ্যাকর্ডিং টু তার কমপ্লেন, এবং সেখানে ডোজটা থাকতে হবে মিনিমাম ইফেক্টিভ ডোজ টু কারেক্ট দ্য সিমটম। আননেসেসারি ডোজ বাড়াইয়ে তাকে একটা, অবশ্যই স্ট্রোজেন দিলে তার ভালো লাগবে, সবকিছুই ভালো লাগবে, সেখানে ওভার ট্রিটমেন্ট হিসেবে আমরা আননেসেসারি স্ট্রোজেন বাড়াবো না, কারণ ওভার ট্রিটমেন্ট বা স্ট্রোজেন বেশি দিলে সেখানে কিন্তু থ্রোম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশনের ভয় চলে আসে। কখন শুরু করব? যদি আপনি কোনো ট্রিটমেন্ট শুরু করতে চান একটা মেনোপোজাল কারণে, এটা জেনারেলি নিয়ম হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। তো সেখানে 5 বছরের বেশি দেরি হয়ে গেলে আসলে চেঞ্জ গুলো এতটা এস্টাবলিশড হয়ে যায় যে আপনি আর হরমোন দিয়ে তাকে আর মানে রিভাইভ করতে পারবেন না, রিভার্স করতে পারবেন না। হ্যাঁ, ওটা অলরেডি এস্টাবলিশ চেঞ্জ হয়ে গেছে। তো সেটা বলা হয় যে যদি মেনোপোজের 5 বছরের মধ্যে দিতে পারি, অথবা 60 বছরের নিচে যদি থাকে, এ ধরনের যে কোনো গ্রুপকে আমরা হরমোন থেরাপি দেওয়ার চিন্তা করি। কিন্তু মেনোপোজ হয়ে গেছে 5 বছরের বেশি, অথবা তার অলরেডি বয়স 60 বছরের বেশি, সেখানে হরমোন থেরাপি খুব একটা বেনিফিশিয়ারি ইফেক্ট দিবে না, উল্টা আপনার এই রোগীর জন্য কমপ্লিকেশন আসবে যদি হরমোন থেরাপি দেন। তাহলে এটা হচ্ছে ডিউরেশন, যে কখন আমরা শুরু করব, কি ডোজে আমরা শুরু করব। রুটের বেলায় হচ্ছে অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড সিস্টেমিক রুট ইফ নট নিডেড, মানে আমরা টু দ্য পয়েন্টে যেখানে দরকার সে অনুযায়ী তাকে ড্রাগ দিব। রোগীটার হচ্ছে জেনিটরিনারি সিনড্রোম, আমরা লোকাল অ্যাপ্লিকেশন দিব। তাহলে রোগীটার বনি অ্যাবনর্মালিটি, বোন প্রোটেক্টিভ আমরা কাজটা করব। রোগীটার হট ফ্ল্যাশ আছে, আমরা থার্মাল প্যাচ, তারপরে হচ্ছে ডার্মাল প্যাচ, তারপরে হচ্ছে ভ্যাজাইনাল কিছু প্রিপারেশন আছে যেটা সিস্টেমিক সাইড এফেক্ট কে অ্যাভয়েড করতে পারে। এরকম আমরা
টু দ্য ভেরি মাচ স্পেসিফিক রুটটাও সিলেক্ট করব। আননেসেসারি তাকে সবাইকে ওরাল দিয়ে সিস্টেমিক সাইড এফেক্ট বাড়ানোর কোনো কারণ নাই। তাহলে স্পেসিফিক রুট দিতে চাই, স্পেসিফিক ডোজে দিতে চাই, সেটা লোয়ার অ্যাজ পসিবল, ডিউরেশন হচ্ছে আর্লি শুরু করতে চাই, এবং টু দ্য পয়েন্ট ইন্ডিকেটেড কন্ডিশনে দিতে চাই। এই যে আমরা বললাম যে হট ফ্লাশ, জেনিটরিনারি সিনড্রোম, বনি, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, এছাড়া আলাদা করে যে রোগীটার আর্লি মেনোপজ হয়ে গেছে, যে রোগীটার আপনি সার্জিক্যাল মেনোপজ করে ফেলেছেন, হ্যাঁ, তো এই ধরনের রোগীগুলো হচ্ছে জেনুইন ক্যান্ডিডেট ফর হরমোন থেরাপি, আমরা তাদেরকে হরমোন থেরাপি চিন্তা করব। প্রশ্ন চলে আসে, একটা রোগীর এন্ডোমেট্রিওসিস ছিল, তাকে আপনি ডেফিনিট ট্রিটমেন্ট করেছেন, হিস্টেরেক্টমি, প্যালেটাল সালফিংগোফ্লেক্টমি, এবং নাও শি ইজ সাফারিং ফ্রম মেনোপজাল সিম্পটম, তাহলে এই রোগীটা কি হরমোন থেরাপি পাবে? পাবে। আমরা এখানে ভয় পাবো না যে যেহেতু তার এন্ডোমেট্রিওসিস ছিল, আবার যদি আমি তাকে ইস্ট্রোজেন দিই ডিজিজটা ফ্লেয়ার আপ হবে, সিম্পটম আসবে, ঘটনা তা না। যে ডোজে তাকে হরমোন থেরাপি দেওয়া হবে এটা ভেরি লো ডোজ টু মেনটেন দ্য সিস্টেমিক ইস্ট্রোজেন লেভেল, বাট এটা গিয়ে অ্যাবনর্মালিটি করবে এই ধরনের ক্ষমতা তাদের নাই। তাহলে আমরা তাকে দিতে পারবো যদি সে চায়, যদি তার সিমটম আসে, কারণ ওদের সিমটম আসে, দিতে হয়। তাহলে এটা হচ্ছে তাহলে হরমোন থেরাপির প্রিন্সিপাল দ্যাট উই ফলো। আমরা এখন হরমোন থেরাপি দিতে চাই, প্রপার ইন্ডিকেশন থাকলে তাকে আমরা দিব, কন্ডিশন যদি ফুলফিল করে আমরা অবশ্যই দিব, তার আগে ইভালুয়েট করে নিব, কাউন্সেলিং করে নিব, যতদিন দরকার ততদিন দিব, আননেসেসারি ডিউরেশন বাড়াবো না। রোগীটার অলরেডি হট ফ্লাশ কারেক্ট হয়ে গেছে, লাগবে না, এখন আর দরকার নাই। তাহলে এইভাবে আমরা টাইমিং গুলোকে ঠিক করে নিই। এটা হচ্ছে হরমোন থেরাপির কথাবার্তা। বুঝাতে পারছি হরমোন থেরাপি? আচ্ছা, এখন আসেন হরমোন থেরাপিতে তো আমরা দিচ্ছি ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন যদি ইউটেরাস থাকে, আর যদি ইউটেরাস না থাকে তখন আমরা দিচ্ছি হচ্ছে অনলি ইস্ট্রোজেন। এখন নিউ আর কিছু মডিফিকেশন আসছে হরমোন থেরাপি, কারো কারো ক্ষেত্রে আমরা দিতে পারি না। হ্যাঁ, মানে হরমোন এই চার্টে যদি স্টার্ট করি কতদিন দিব? তার এজ 60 ইয়ার্স পর্যন্ত? না 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 না, এটা হচ্ছে যতদিন পর্যন্ত তার সিমটম কারেক্ট না হয়। সিমটম কারেক্ট হয়ে গেলে আর দেওয়া যাবে না, আননেসেসারি ডিউরেশনও বাড়াবো না। তো আগে যেটা বলতো যে 5 বছরের বেশি দেওয়া উচিত না, এখন ওগুলো তুলে দিচ্ছে, যতদিন দরকার ততদিন দিব, সিমটম কারেক্ট হয়ে গেলে বন্ধ করে দিব। বুঝাতে পারছি? ধরেন সিমটম কারেক্ট হয়ে গেল, নেক্সট যদি সে আবার রিকারেন্ট সিমটম নিয়ে আসে দিব, অসুবিধা নেই, টানা চালাবো না। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে হরমোন থেরাপি নিয়ে কথাবার্তা। এখন হরমোন থেরাপির কিছু অল্টারনেট ট্রিটমেন্ট আসছে। যে রোগীটা হরমোন থেরাপি নিতে চাচ্ছে না, বা যে রোগীটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, তখন হচ্ছে হরমোন রিসেপ্টর মডিউলেটর আমরা ইউজ করি। এই হরমোন রিসেপ্টর মডিউলেটরের স্পেশালিটি হচ্ছে কিছু কিছু রিসেপ্টরের জন্য তারা স্টিমুলেটরি, কিছু কিছু রিসেপ্টরের জন্য তারা ইনহিবিটরি, দো দে আর অল ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর। আমরা ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর মানে হচ্ছে সে ইস্ট্রোজেন রিসেপ্টর লেভেলে গিয়ে কাজ করে, কিন্তু কিছু কিছু জায়গায় তারা স্টিমুলেটরি ইস্ট্রোজেনিক অ্যাকশন দিবে, কিন্তু কিছু কিছু তার জায়গায় তারা অ্যান্টি ইস্ট্রোজেনিক অ্যাকশন দিবে। যেমন বলছি যে র্যালোক্সিফেন ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর, তো সেটা শুধু বনি যে ইস্ট্রোজেন রিসেপ্টর তার জন্য সে স্টিমুলেটরি, বাকি কোনো জায়গাতেই সে কিন্তু কাজ করে না, বরং ইনহিবিটরি অ্যাকশন দেখায়। সেরকম জেনিটরিনারি সিনড্রোমের জন্য আসছে অসপিমিফিন, এটি ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর। এটা দিয়ে আমরা হচ্ছে তাকে সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট দিতে পারি। সেরকম আছে হচ্ছে বেসডক্সিফেন, সেটাও বনি স্টিমুলেটরি, কিন্তু ইউটেরাসের জন্য সে অ্যান্টিস্ট্রোজেন। তো এইটা হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটরের একটা স্পেসিফিক প্রপার্টি, যে আমরা তাকে ইউজ করতে পারি যখন একটা হরমোন থেরাপি কন্ট্রাইন্ডিকেটেড তখন, এবং সেটার কিন্তু অটো ইউটেরাইন প্রোটেক্টিভ ফাংশন চলে আসে। মানে আমরা যেটার জন্য দরকার সে অনুযায়ী হরমোনটা, সে অনুযায়ী আমরা মডিউলেটরটা দিব। যার বনি পেইন তাকে আমি অসপিমিফিন দিয়ে কোনো লাভ নাই, যার যার জেনিটরিনারি প্রবলেম তাকে র্যালোক্সিফেন দিয়ে কোনো লাভ নাই। তো ওরকম টু দা পয়েন্টে স্পেসিফিক দিব, এবং ওটা অটোমেটিক ইউটেরাসের প্রোটেক্টিভ রোল আছে। তারপরে ফার্দার মডিফিকেশন আসলো টিস্যু সিলেক্টিভ ইস্ট্রোজেন কমপ্লেক্স। মানে কি, আমরা হরমোনের ইস্ট্রোজেনটা নিয়েছি আর ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটর দুইটাকে একসাথে কম্বাইন করে ট্রিটমেন্ট দেয়া। এটাতে কি আসছে, ইস্ট্রোজেনিক সিনার্জিস্টিক ইফেক্টটা ভালো আসছে, রোগীর সিমটোমেটিক ইমপ্রুভমেন্টটা অনেক ভালো হচ্ছে। আবার যেহেতু ইস্ট্রোজেন রিসেপ্টর মডিউলেটরের ইউটেরাস প্রোটেক্টিভ ফাংশন আছে, সেজন্য ইউটেরাসকে সে কিন্তু রিস্ক ফ্যাক্টরে ফেলাচ্ছে না। তো এই জন্য টিস্যু সিলেক্টিভ ইস্ট্রোজেন কমপ্লেক্স হচ্ছে বর্তমান যুগে আরো
বেটার অ্যাপ্রোচ যখন রোগীটা জেনুইন ক্যান্ডিডেট ফর হরমোন থেরাপি, আমরা তাকে হরমোনের সাথে হরমোন রিসেপ্টর মডিউলেটর দিলে আমরা সিনার্জিস্টিক অ্যাকশনটা ভালো পাই এবং ইউটেরাইন সাইড এফেক্টটা সে কমাতে পারে। তো এই হচ্ছে ওভারঅল হরমোন থেরাপি নিয়ে কথাবার্তা। হরমোন থেরাপির বাকি জিনিস বইয়ে অবশ্যই আছে। কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে? এক মিনিট। আচ্ছা, মেনোপজের এই জায়গাগুলো নিয়ে আপনাদের একটু পড়তে হবে, কভার দিতে হবে। এসএকিউ আপনাদের প্রবলেম দিয়ে এসএকিউ দিবে, ওইভাবে এখন আর এটা নাই। কিন্তু ওখানে একটা ছোট প্রশ্ন প্যাথোফিজিওলজিক্যাল কি চেঞ্জ হয় সেটা মাঝে মাঝে করে ফেলে, কিন্তু কমপ্লেন গুলো দিয়ে আপনাদের প্রশ্নগুলো আসবে। পড়াটা একটু খেয়াল করে পড়তে হবে। যেটা হচ্ছে নন হরমোনাল ট্রিটমেন্ট গুলো যখন আমরা করি, যেমন হট ফ্ল্যাশের ট্রিটমেন্ট অস্টিওপেনিয়া অস্টিওপোরোসিসে দিলে হবে না, অস্টিওপেনিয়া অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট নিউরোজেনিটাল সিনড্রোমে দিলে হবে না। আবার যার হচ্ছে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, তারে যদি আপনি এবার হট ফ্ল্যাশের ট্রিটমেন্ট দিয়ে দেন সেটাও হবে না। ওই জায়গাগুলো আমরা একটু জগা খিচুড়ি পাকায় যেতে চাই যখন আমরা করি, একটু খেয়াল করে ওইটা ভাগ করে ফেলতে পারলে বাকি সব আপনি পারবেন। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার আসেন হরমোন। হরমোন আমরা কিন্তু এন্ডোক্রাইন পুরো পড়বো না। আমাদের হরমোন লাগবে হচ্ছে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস বরাবর যে হরমোনগুলো কাজ করে সেগুলো। কারণ কি, হরমোন আমরা কোথায় ইউজ করি? অনেক বেশি একটা হরমোন ইউজ করি আমরা কন্ট্রাসেপশনে। সে যখন কন্ট্রাসেপশন চাচ্ছে সেখানে আমরা হরমোনাল প্রোডাক্টই দিচ্ছি। এক, সেটা ইভেন ওরাল হলো ওরাল, সেটা আমরা ডিভাইসে দিচ্ছি এলএনজিআইইউএস, সেটা আমরা ইমপ্ল্যান্টে দিচ্ছি, কিন্তু সবই হরমোনে দিচ্ছি। আচ্ছা, আর কোথায় ইউজ করি? প্রেগনেন্সি টার্মিনেশন যদি চায় সেখানেও কিছু কিছু ড্রাগ আমরা ইউজ করি, কিন্তু আছে কিছু টার্মিনেশনের ড্রাগও আছে। আচ্ছা, তার চেয়ে বড় আরো কোথায়? গাইনোকোলজিক্যাল যে কমপ্লেন গুলো, যেমন একটা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, সেখানে একটা বড় গ্রুপকে আমরা কিন্তু হরমোন দিয়ে ট্রিট করি। তারপরে হচ্ছে যে অ্যাডেনোমাইসিস এন্ডোমেট্রিওসিস, তো নট স্পেসিফিক, যে এই ট্রিটমেন্টটা তাদের স্পেসিফিক ট্রিটমেন্ট না, সার্জিক্যাল অপশনে তাদের যেতে হয়, কিন্তু কাউকে কাউকে আমরা ট্রিটমেন্ট করছি। অ্যাডেনোমাইসিস বলেন, তারপরে হচ্ছে এন্ডোমেট্রিওসিস বলেন, ফাইব্রয়েড বলেন, সেখানেও কিন্তু আমরা কিছু ট্রিটমেন্ট দিচ্ছি। প্রেগন্যান্সির রিলেটেড কিছু জায়গাতে আমরা হরমোন দিই, যেমন একটা আরপিএল এর রোগী, সেখানে আমাদের কিছু হরমোন লাগে। প্রিটার্ম লেবারের কিছু রোগীতে আমরা কিছু হরমোন দিই। তাহলে হরমোনের কিন্তু একটা বড় ইউজ আছে। এখন যদি আমি আরেকটু কম্পেয়ার করি, কি ধরনের হরমোন গুলো আমরা মেনলি দিচ্ছি আমাদের পেশেন্ট গুলোর জন্য। আমাদের পেশেন্টের মেইন হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, অথবা ওই লাইক অ্যাকশন যাদের আছে। সিনথেটিক্যালি আমরা প্রডিউস করছি ইস্ট্রোজেনিক ড্রাগ, প্রজেস্টেশনাল ড্রাগ, মেইনলি এ ধরনের ড্রাগ গুলো আমরা মেইনলি ইউজ করছি। এর বাইরে যদি চিন্তা করি, ইনফার্টিলিটি গ্রুপে একটা বড় হরমোনের ইউজ আছে, এবং সেখানে আমরা ইস্ট্রোজেন, প্রজেস্টেরন লাইক ড্রাগ ছাড়া এফএসএইচ ইউজ করছি, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এলএইচ লাইক অ্যাকশন আমরা চাই, এবং এলএইচ লাইক অ্যাকশন দেয় হচ্ছে এসসিজি। সিনথেটিক্যালি এখনো পর্যন্ত এলএইচ প্রডিউস করা হয় নাই, পারা যায় নাই, কিন্তু ওর সিমিলার অ্যাকশন দেয় হচ্ছে এসসিজি, এবং ওই এসসিজি আমরা আর্টিফিশিয়ালি ইউজ বাণিজ্যিক ভাবে প্রডিউস করা যায়, এবং সেই এসসিজিটাকে আমরা ইউজ করি যখন আমাদের এলএইচ এর প্রয়োজন হয়, সেখানে আমরা দিতে পারি।
জিএনআরএইচ অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট আসছে, সেগুলো আমরা ইউজ করি। সেটা ইনফার্টিলিটিতেও ইউজ করছি, গাইনোকোলজিক্যাল বিভিন্ন ডিজিজেও ইউজ করছি, যখন আমি এটাকে টোটাল সাপ্রেশন করে ফেলতে চাই। তাহলে এই হচ্ছে আমার হরমোন, যেগুলো আমাদের গাইনোকোলজিক্যাল প্র্যাকটিসে লাগে। আচ্ছা, তাহলে আমি আসলে কি করছি? কিছু ওভারিয়ান হরমোন, সেখানে হচ্ছে এস্ট্রোজেন প্রোজেস্টেরন। পিটুইটারি হরমোন, সেখানে হচ্ছে এফএসএইচ, হাইপোথ্যালামিক হরমোন, সেখানে হচ্ছে জিএনআরএইচ অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট। এই হচ্ছে আমার ক্যাটাগরাইজেশন অফ হরমোন। এখন আপনি যদি আবার নিচে যান, এস্ট্রোজেন প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন এটার একটা বিশাল ইউজ, চারিদিকে ইউজ প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন কন্ট্রাসেপশন, ইমার্জেন্সি কন্ট্রাসেপশন, প্রোজেস্টেরন গাইনোকোলজিক্যাল বিভিন্ন ডিজিজে ইউজ, প্রোজেস্টেরন আপনার আরপিএল এ ইউজ, প্রোজেস্টেরন প্রিটার্ম লেবারে ইউজ। তাহলে প্রোজেস্টেরনের কিন্তু ভাস্ট ইউজ। ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন হচ্ছে আমাদের কন্ট্রাসেপশন হিসেবে, কম্বাইন্ড হিসেবে আমরা ইউজ করি। হরমোন থেরাপিতে আমরা এস্ট্রোজেন ইউজ করি, সেটা কম্বাইন্ড হতে পারে, আইসোলেটেড হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য পেশেন্ট। আরেকটা হচ্ছে অ্যাডব্যাক থেরাপি হিসেবে আমরা ইউজ করি। অ্যাডব্যাক থেরাপি কখন দিচ্ছি? যখন একটা এন্ডোমেট্রিওসিস রোগীকে যদি আমি 6 মাসের বেশি সাপ্রেস করে রেখে দিই, মেনোপজ করে রেখে দিই, সেখানে তার মেনোপোজাল সিমটম চলে আসে, সেটাকে কমানোর জন্য বা ওভারকাম করার জন্য তাদের জন্য একটা লো ডোজে ইস্ট্রোজেন তাদেরকে দেওয়া হয়, যেটাকে অ্যাডব্যাক থেরাপি বলা হয়। তাহলে সেই অ্যাডব্যাক থেরাপিতে আমরা ইউজ করি। আরেকটা হচ্ছে আমাদের কিছু কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে ইনফার্টিলিটি রোগীগুলো, যেখানে হচ্ছে রোগীটাকে আমরা হয়তো অন্য ড্রাগ দিয়ে ট্রিট করছি, কিন্তু তার একটা সার্টেন লেভেল অফ ইস্ট্রোজেন মেনটেন করতে হয় টু হ্যাভ এন্ডোমেট্রিয়াম ইস্ট্রোজেন ভ্যালিডিয়েট আমরা ইউজ করি। এরকম ভাবে ইস্ট্রোজেনের ইউজ আছে। তাহলে ইস্ট্রোজেনের ইউজ কিন্তু রিলেটিভলি লিমিটেড, প্রোজেস্টেরন অনেক ইউজ। তাহলে মার্কেটে আমরা কি কি রকমের ড্রাগ পাই যেগুলো আমরা ইউজ করি? ইস্ট্রোজেন রিসেপ্টর দিয়ে যদি বলি, ইস্ট্রোজেন অ্যান্টি ইস্ট্রোজেন দুই রকমের ড্রাগ আমরা নিচ্ছি। ইস্ট্রোজেনিক ড্রাগ গুলো কোথায় সেটা তো আমরা বলেই দিলাম, অ্যাডব্যাক, হরমোন থেরাপি। এখানে অ্যান্টি ইস্ট্রোজেন কোথায়? অ্যান্টি ইস্ট্রোজেন হচ্ছে ইনফার্টিলিটি ট্রিটমেন্টে। সেখানে কি? সেখানে হচ্ছে আপনি ক্লোমিফেন সাইট্রেট দিচ্ছেন, সেখানে আপনি অ্যারোমেটেজ ইনহিবিটর ইউজ করছেন, ল্যাট্রোজল। অ্যারোমেটেজ ইনহিবিটর কনভার্সন অফ অ্যান্ড্রোজেন টু ইস্ট্রোজেন বন্ধ করে রাখতেছে, ওয়ান কাইন্ড অফ অ্যান্টি ইস্ট্রোজেন অ্যাকশন। Tamoxifen, অ্যান্টিস্ট্রোজেনিক ফর ব্রেস্ট রিসেপ্টরের জন্য, অ্যান্টিস্ট্রোজেনিক ইউটেরাসের জন্য সেই ইস্ট্রোজেনিক। হ্যাঁ, তাহলে এরকম কিছু অ্যান্টিস্ট্রোজেন, তাহলে ইস্ট্রোজেনিক ব্যবহার আছে, তার সাথে অ্যান্টিস্ট্রোজেনও কিন্তু আমরা ইউজ করে থাকি। এগুলোর ব্যবহার আপনি জানেন, জাস্ট আপনি কম্পাইল করলেন। এখন আসেন প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন কোথায় কোথায় সেটা তো আমরা বলেই দিছি, তবে সব প্রোজেস্টেরন একই জায়গায় না, মানে সব জায়গায় নরমেস না, বা সব জায়গায় জেস্টেরল না, বা সব জায়গায় এইচপিসিডিএস না। ইস্ট্রোজেনের সো মাচ ভ্যারিয়েশন, সো মাচ ড্রাগ, সো মাচ সিনথেটিক, ন্যাচারাল, এরকম অনেক কিছু আছে, এবং যেখানে যেটা দরকার সেটা আপনি দিচ্ছেন। যেমন আরপিএল এর ক্ষেত্রে আমরা ডাইট্রোজেস্টেরন দিচ্ছি, মাইক্রোনাইজ প্রোজেস্টেরন দিচ্ছি, প্রিটার্ম লেবারে মাইক্রোনাইজ প্রোজেস্টেরন দিচ্ছি। আবার রোগীটার যখন হচ্ছে একটা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, নরথিস্টেরন, মেট্রোক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট, এইগুলোতে আমরা যাচ্ছি। আবার এই রোগীটা যখন হচ্ছে আপনার হচ্ছে কোনো একটা কারণে আমি তাকে হচ্ছে ইনজেক্টেবল দিতে চাই, যদিও এখন ইনজেক্টেবলের পরিমাণ অনেক কম, এইচপিসিডিএস এ চলে যাচ্ছি। তো এরকম আমার ইস্ট্রোজেনের ব্যবহারটা এক এক ইস্ট্রোজেনিক ড্রাগ, বাট কোন ফর্মটা দিব, কোন টাইপটা দিব। যেমন কন্ট্রাসেপশনের লেভোনর্জেস্ট্রাল, সেখানে 4th জেনারেশনের চলে আসছে ড্রসপাইরিনন, তাই না? তারপরে হচ্ছে এই যে এগুলো হচ্ছে প্রোজেস্টেশনাল ড্রাগ, বিভিন্ন ফরম্যাটে আসছে এবং স্পেসিফিক ফর দ্যাট ডিজিজ, ওইভাবেই আমরা ইউজ করছি। যেমন আরপিএল এর রোগীকে নরভেস দিয়ে তো কোনো লাভ নেই, তাই না? ইনিশিয়াল প্রেগনেন্সি সাপোর্টে আমরা জেস্টেনল দিচ্ছি, তো ওইভাবে আমাদের প্রোজেস্টেশনাল ড্রাগ ইউজ। অ্যান্টিপ্রোজেস্টেরন কিসে ইউজ করছি? অ্যান্টিপ্রোজেস্টেরন যদি বলি, সেটা হচ্ছে মিফেপ্রিস্টন। মিফেপ্রিস্টন আমরা প্রেগনেন্সি টার্মিনেশনে ইউজ করি মিফেপ্রিস্টন। এখন ইমার্জেন্সি কন্ট্রাসেপশন হিসেবেও মিফেপ্রিস্টনের একটা রোল আছে। তাহলে এভাবে আমরা মিফেপ্রিস্টন ইউজ করি। প্রোজেস্টেরন রিসেপ্টর মডিউলেটর আছে, সেটা কি? ইউনিপ্রিস্টাল। ইউনিপ্রিস্টাল আমরা কোথায় ইউজ করছি? ফাইব্রয়েড ইউজ করছি, ইমার্জেন্সি কন্ট্রাসেপশন হিসেবে ইউজ করছি। তাহলে প্রোজেস্টেশনাল ড্রাগ, প্রোজেস্টেরন রিসেপ্টর মডিউলেটর এন্ড অ্যান্টিপ্রোজেস্টেরন, এভাবে আমাদের বিভিন্ন জায়গায় ইউজ আছে। এখন আসেন এটার উপরের লেভেলে যাই, পিটুইটারি। পিটুইটারি থেকে আমরা পাচ্ছি হচ্ছে এফএসএইচ। তাহলে আর্টিফিশিয়ালি আমি কি দিই?
রিকম্বিনেন্ট এফএসএইচ পাওয়া যায়, মেনোগন পাওয়া যায়, যেটা মেনোপজাল লেডি থেকে নেওয়া হচ্ছে, এরকম এফএসএইচ আমরা দিই। তো এফএসএইচ এর আমাদের একটা হচ্ছে র এফএসএইচ, যেটা হচ্ছে মেনোগন, যেখানে ইকুয়াল অ্যামাউন্ট এফএসএইচ এন্ড এলএইচ থাকে। আরেকটা হচ্ছে এফএসএইচ পিউরিফাইড। হ্যাঁ, পিউরিফাইড এফএসএইচ যেটা, সেটাতে এলএইচ এর পরিমাণ কিছুটা কম, এফএসএইচ ভালো থাকে। আর হাইলি পিউরিফাইড এফএসএইচ মানে ওখানে এলএইচ অলমোস্ট নাই, থাকে শুধু এফএসএইচ। এবং আমরা কাকে কোনটা দিব, এটাও আপনাকে স্পেসিফিক বুঝতে হবে, যে আমি প্রচন্ড বেশি স্পেসিফিক এফএসএইচ দিতে চাই, আমি এলএইচ দিতে চাই না, রিকম্বিনেন্ট এফএসএইচ আমরা দিতে পারি। কম্বাইন দেওয়া যায় এফএসএইচ এলএইচ, কারণ ওর এলএইচ এরও ঘাটতি আছে, তখন আমরা তাকে এফএসএইচ এলএইচ দিচ্ছি। তাহলে এভাবে আমাদের গোনাডোট্রফিন যখন আমরা প্ল্যান করছি দিব, সেখানে মেইন ড্রাগ হচ্ছে গোনাডোট্রফিনে এফএসএইচ, সেটাই আমরা দিতে চাই। তাহলে এটা হচ্ছে গোনাডোট্রফিনটাকে, এটা আমরা কোথায় দিই? যদি হচ্ছে ওরাল ওভুলেশন ইন্ডাকশন ফেল করলো মেনোপজ পিসিও রোগীগুলা, সেখানে আমরা দিচ্ছি দরকার হলে ওভুলেশন ইন্ডাকশন হিসেবে। অথবা হাইপোগোনাডোট্রফিক হাইপোগোনাডিজম, তাদেরকে তো আমাকে গোনাডোট্রফিনই দিতে হবে বাইরে থেকে, তখন আমরা তাকে এফএসএইচ দিচ্ছি। ছেলেদের কিছু কন্ডিশনে আমাদের আনডিসেন্ডেড টেস্টিস যদি থাকে, তাদেরই হাইপোগোনাডোট্রফিক হাইপোগোনাডিজম যদি থাকে, সেসব ক্ষেত্রে কিন্তু এফএসএইচ দিয়ে ট্রিট করা হয়। এআরটি এর মধ্যে কিছু গ্রুপের এফএসএইচ লাগে, হ্যাঁ, সেখানে আমাদের এফএসএইচ দিতে হয়। তাহলে এফএসএইচ এর এই ব্যবহারগুলো আমরা দিচ্ছি। তাহলে এলএইচ কোথায়, মানে এসসিজি আমরা কোথায় ইউজ করি? এসসিজি ইউজ করি আমরা মেইনলি ট্রিগারিং এর জন্য, যে আমরা এলএইচ সার্চ চাচ্ছি, ট্রিগার করতে চাচ্ছি, তখন আমরা এসসিজি দিই। আর্লি প্রেগন্যান্সি সাপোর্ট হিসেবে অনেক সময় এসসিজি দেওয়া হয়, হ্যাঁ, কারণ হচ্ছে স্পেসিফিক্যালি হরমোন যদি বলি শুড বি এসসিজি, তো আমরা বাইরে থেকে এসসিজি অনেক সময় দিই। তাহলে এভাবে আমরা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট এন্ড প্রেগন্যান্সি সাপোর্টে এসসিজি দিতে পারি। কিছু কিছু মেইন ইনফার্টিলিটিতে এসসিজির ইউজ আছে। তাহলে এভাবে আমরা গোনাডোট্রফিন ইউজ করছি। আমরা যখন একটা গোনাডোট্রফিন ইউজ করতে চাই, সেটা এফএসএইচ এলএইচ, এফএসএইচ মেইনলি আমাদের ড্রাগ তো থাকে এফএসএইচ, আমরা কি ডোজে দিই? আপনি প্রোজেস্টেরন ড্রাগ, এস্ট্রোজেন, এন্টিস্ট্রোজেন, এগুলো আপনি সব ড্রাগ লেভেল বা ডোজ আপনি পারেন। কিন্তু গোনাডোট্রফিন যখন দিতে চাই, আমরা কিভাবে দিই? গোনাডোট্রফিন দেওয়ার তিনটা অপশন, তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে লো ডোজ প্রোটোকল, আরেকটা হচ্ছে হাই ডোজ স্টেপ আপ প্রোটোকল, স্টেপ ডাউন প্রোটোকল, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ফিক্সড ডোজ প্রোটোকল। স্টেপ আপ প্রোটোকল মানে আপনি লো ডোজ থেকে শুরু করেছেন, আস্তে আস্তে ডোজ বাড়াচ্ছেন, এটা হচ্ছে স্টেপ আপ। স্টেপ ডাউন মানে হাই ডোজ থেকে শুরু করে স্টেপ কমাচ্ছেন। আর কন্টিনিউয়াস ফিক্সড ডোজ, কোনো কিছু নাই, সবসময় একই ডোজে দিয়ে যাচ্ছি। কখন কোনটা ফলো করব, এটা কিন্তু পেশেন্ট স্পেসিফিক, পেশেন্ট আমাকে বলে দিবে কোনটা লাগবে। যেমন পিসিও রোগীগুলো, ওদের কিন্তু ওভারিয়ান হাইপার স্টিমুলেশনের অনেক ভয় থাকে, এবং গোনাডোট্রফিন দিলে এর ভয়টা আরো বাড়ে। গোনাডোট্রফিন আপনাকে ক্লোজ মনিটরিং ও করতে হয়, আননেসেসারি দেওয়া যাবে না ওভাবে। তো আপনি পিসিও রোগীর যদি দিতে চান, ইট শুড বি স্টেপ আপ প্রোটোকল, লো ডোজ থেকে শুরু করে আস্তে আস্তে বাড়ানো, যখন তার রেসপন্স দেখে দেখে, এবং উইথ মনিটরিং লাগবে। স্টেপ ডাউন প্রোটোকল আমরা জেনারেলি হাইপোগোনাডোট্রফিক হাইপোগোনাডিজম, যার এফএসএইচ অলরেডি কম, তাদের জন্য হচ্ছে স্টেপ ডাউন প্রোটোকল। স্টেপ ডাউন প্রোটোকলে হাই ডোজ দিয়ে আস্তে আস্তে কমান। আর ম্যাক্সিমাম ফলো করা হয় কন্টিনিউয়াস ফিক্সড ডোজ প্রোটোকল, যেহেতু রোগীগুলো এভাবে কন্টিনিউয়াস মনিটরিং করতে পারে না, আসতে পারে না, দেখতে পারে না, তখন তাদের জন্য রিস্ক বেনিফিট ধরে একটা ফিক্সড প্রোটোকল কন্টিনিউয়াস যেটা দিচ্ছি একটাই দিই। ম্যাক্সিমাম সেটা 75 ইন্টারন্যাশনাল ইউনিটের একটা অনেক সময় দিয়ে দেওয়া হয়। এভাবে যে কোনো ভাবে আমরা একটা গোনাডোট্রফিন দিতে পারি ইন সাম স্পেসিফিক কন্ডিশন, এবং মেইনলি এগুলো হচ্ছে ইনফার্টিলিটি রিলেটেড ট্রিটমেন্টে আমরা দিয়ে থাকি। এখন আসেন জিএনআরএইচ অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট, এরা হচ্ছে হাইপোথ্যালামিক লেভেলে কাজ করে। তো হাইপোথ্যালামিক লেভেলে অ্যাগনিস্ট গুলো কি করে? অ্যাগনিস্ট হচ্ছে হাইপোথ্যালামিক জিএনআরএইচ যে রিসেপ্টর গুলোকে প্রথমে তারা ব্লক করে, যেহেতু অ্যাগনিস্টিক অ্যাকশন, সেজন্য ইনিশিয়ালি তারা হচ্ছে হাইপোথ্যালামিক অ্যাকশনটাকে বাড়ায়। হ্যাঁ, ইনিশিয়ালি তার হচ্ছে সিমটম গুলো ফ্লেয়ার আপের মতো একটু বাড়ার পরে যখন সবগুলো রিসেপ্টর তারা অকুপাই করে ফেলে, আর কোনো স্পেয়ার রিসেপ্টর নাই, তারপরে তারা ইনহিবিটরি অ্যাকশন দেয়, সাপ্রেস করে, টোটাল সাপ্রেশন তখন শুরু হয়। তো ইনিশিয়ালি একটা ফ্লেয়ার আপ অ্যাকশন, অ্যাগনিস্টিক একটা অ্যাকশন দিবে, তারপরে তারা আস্তে আস্তে সাপ্রেস করে দিবে যখন সব রিসেপ্টর গুলোকে তারা ব্লক করে ফেলবে। এটা হচ্ছে জিএনআরএস অ্যাগনিস্ট। অ্যান্টাগনিস্ট কি? অ্যান্টাগনিস্ট হচ্ছে প্রথম থেকেই সাপ্রেশন, যখনই সে রিসেপ্টর লেভেলে গিয়ে বসলো, প্রথম থেকেই সে সাপ্রেস করে রাখলো, হরমোনটাকে সাপ্রেস করে রাখা।
আচ্ছা, এখন কিছু কথা আপনারা শুনবেন, সিওডো মেনোপজ, সিওডো প্রেগন্যান্সি, এগুলো কখন কখন। আমরা যখন একটা অ্যাগোনিস্ট বা অ্যান্টাগনিস্ট যে কোনো একটা দিয়ে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস কে টোটাল সাপ্রেস করে ফেলেছি, তখন এটা হচ্ছে সিওডো মেনোপজাল স্ট্যাটাস। রোগীর ইভেন হট ফ্লাশের সিমটম গুলাও তাদের চলে আসে, তখন তাদের জন্য ট্রিটমেন্ট চলে আসে অ্যাডব্যাক। তাহলে এটা হচ্ছে যারা হচ্ছে, তাহলে অ্যাডব্যাক থেরাপি আমরা তাদের জন্য দিচ্ছি। জেনারিক অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট যে কোনো একটা দিয়ে যখন হচ্ছে টোটাল সাপ্রেশন হয়ে আসছে, এবং এটাকে আমরা বলছি সিওডো মেনোপজ। হ্যাঁ, কারণ ওর সিমটমটা মেনোপজাল সিমটমের মতো আসে। আর কিছু কিছু রোগীকে আমরা কন্টিনিউয়াস প্রোজেস্টেরন দিই, যেমন এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া রোগীকে আমরা দিই 3 মাস, 6 মাস, 9 মাস এরকম। তো এই সময় তখন টোটালি তার মাসিক হয় না, একদম সাপ্রেস হয়ে যায়। এটাকে বলা হয় সিওডো প্রেগন্যান্সি। তাহলে সিওডো প্রেগন্যান্সি হচ্ছে কিন্তু কন্টিনিউয়াস প্রোজেস্টেরন দিয়ে, আর সিওডো মেনোপজ হয় হচ্ছে অ্যাগনিস্ট বা অ্যান্টাগনিস্টিক অ্যাকশন দিয়ে যদি আমরা দিই, সেটা হচ্ছে সিওডো মেনোপজ। এটা হতে পারে। তাহলে জেনারিক অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট আমরা, একটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস এর রোগী, একদম মাসিক হতে দেব না। অ্যাডেনোমাইসিস এর রোগী, মাসিক হতে দেব না। ফাইব্রয়েড, তার সাইজটা ছোট করতে চাই, অ্যাগনিস্ট ইউজ করতে পারি। এরকম করে কিছু ইউজ আছে। আর ইউজ আছে হচ্ছে ইনফার্টিলিটিতে, সেখানে এআরটিতে যাওয়ার সময় প্রথমে কিন্তু এই জিএনআরএইচ অ্যাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট যে কোনো একটা দিয়ে টোটাল সাপ্রেস করে ফেলা হয়। তারপরে টোটাল কন্ট্রোলটা ফিজিশিয়ান নিজের হাতে নিবে। সে নিজে বুঝে বুঝে সবকিছু প্যারামিটার ঠিক করে সে ট্রিগার দিবে। ট্রিগার দিয়ে সে হচ্ছে ওভারিয়ান ফলিকল গুলোকে ম্যাচিওর করবে, এবং যতটা পারে ম্যাক্সিমাম ওভারিয়ান ফলিকলকে সে ম্যাচিওর করার চেষ্টা করবে। তারপরে সেগুলোকে সে রিট্রাইভ করে নিবে, ফলিকল গুলোকে রিট্রাইভ করে নিল, ম্যাচিউরিং ফলিকল গুলোকে। তারপরে সেটা স্পার্মের সাথে কমিউনিকেট করে সেখানে এমব্রায়ো তৈরি করলো, এবং সেই এমব্রায়োটা 3 to 5 ডেজে সেটা আবার সে ট্রান্সফার করলো, এমব্রায়ো ট্রান্সফার। তো ওই জায়গায় গিয়ে অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্টের ব্যবহার আছে ইনফার্টিলিটিতে। ইনফার্টিলিটিতে একটা বড় ব্যবহার। হ্যাঁ, তো ওইটা যখন এআরটি তে যাচ্ছে, তো ওখানে যদি আমি দুইটাকে কম্পারিজন দিই, অ্যাগনিস্ট এন্ড অ্যান্টাগনিস্ট, এটাকে যদি আমরা কম্পারিজন দিই, সেখানে অ্যাগনিস্ট হচ্ছে ওল্ডার ড্রাগ আর অ্যান্টাগনিস্ট হচ্ছে নিউয়ার ড্রাগ। কস্ট ইফেক্টিভনেস যদি বলেন, অ্যাগনিস্টের কস্ট বেশি, অ্যান্টাগনিস্টের রিলেটিভলি কম। টাইম কনজাম্পশন যদি বলেন, অ্যাগনিস্ট হচ্ছে প্রলং অ্যাকশন, হ্যাঁ, অনেকক্ষণ ধরে লাগে, অনেক দিন ধরে কাজ করতে হয়। অ্যান্টাগনিস্ট হচ্ছে র্যাপিড অনসেট অফ অ্যাকশনে যায়। তারপর হচ্ছে মানে লেস টাইম কনজিউমিং, অ্যাগনিস্ট হচ্ছে মোর টাইম কনজিউমিং। তারপরে হচ্ছে চান্স অফ ওভারিয়ান হাইপার স্টিমুলেশন, এটা অ্যাগনিস্টে বেশি, কারণ যেহেতু সে ইনিশিয়ালি একটা হাইপার ফ্লেয়ার আপ অ্যাকশন দেয়, অ্যাগনিস্টিক অ্যাকশন দেয়, সেজন্য ওভারিয়ান হাইপার স্টিমুলেশনটা অ্যাগনিস্টে বেশি, অ্যান্টাগনিস্টে কম। তাহলে অ্যাগনিস্ট হচ্ছে ওল্ডার ড্রাগ, টাইম কনজাম্পশন বেশি, ওভারিয়ান হাইপার স্টিমুলেশন বেশি, কস্ট বেশি লাগে কারণ ড্রাগ বেশি লাগে। অ্যান্টাগনিস্ট হচ্ছে নিউয়ার ড্রাগ, ডিরেক্টলি সাপ্রেস করে, সময় কম লাগে, কস্ট কম লাগে। এটা হচ্ছে অ্যান্টাগনিস্ট, এবং বেটার বর্তমানে সবাই অ্যাগনিস্ট থেকে অ্যান্টাগনিস্টের দিকে শিফট হওয়ার চেষ্টা করছে। তাহলে এটা হচ্ছে হরমোন রিলেটেড কিছু কথাবার্তা। বাকি আপনারা জানেন, আমি জাস্ট একটু বুঝাই দেওয়ার জন্য, যে হাইপোথ্যালামিক লেভেলের কিছু হরমোন, তারপর হচ্ছে পিটুইটারি লেভেলের কিছু হরমোন, আর ইস্ট্রোজেন প্রজেস্টেরন ওভারি থেকে তো রিলিজ হচ্ছে, সেই রিলেটেড কিছু হরমোন। এই জিনিসটা যদি আমি একটু কম্পাইল করে ফেলতে পারি, যেখানে আমার ইউজ হচ্ছে, কি হবে না হবে, কি দিব, এটা তখন আমার বলতে সুবিধা হয়, ইন্ডিকেশন গুলো লিখতে সুবিধা হয়। হ্যাঁ, ওইটা তখন আমরা একটু গুছাই লিখে দিতে পারবো। এসিকিউ প্যাটার্নেও যদি হুট করে কোনো প্রশ্ন দিয়ে দেয়, আমরা হয়তো ঘুরাই পেঁচাই একটু সুন্দর করে লিখে দিতে পারবো। হরমোনটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? হরমোন নিয়ে কারো কোনো প্রশ্ন? হরমোনের ব্যাপারটা কি বোঝা গেছে? বুঝি নাই? নাকি প্রশ্ন নাই? বোঝা গেছে, প্রশ্ন নাই, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন ওভারিয়ান। ওভারিয়ান টিউমার, ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমারের তো আমরা কেস নিব। আচ্ছা, আমি একটু বলি আমাদের দুইটা কেস, ম্যালিগন্যান্সির কেসগুলো আমি নিব, একটু সময় নিয়ে নিচ্ছি, কারণ একটু ঝামেলায় আছি। সামনের সপ্তাহে আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট একটা কেস নিতে, এর পরের সপ্তাহে আরেকটা কেস নিয়ে নিব। হ্যাঁ, ম্যালিগন্যান্সি তাহলে একসাথে আপনাদের একসাথে কেস নিয়ে আমি শেষ করে দিব, ওটা গুছায়। আর আজকে হচ্ছে ওভারিয়ান যেগুলো ট্রিট
প্রশ্নের জন্য লাগে সেই জিনিসটা একটু বলি। ওভারিয়ান সিস্ট, এটা আপনাদের পড়তে হবে। ওভারিয়ান সিস্টের মধ্যে পোস্ট মেনোপোজাল ওভারিয়ান সিস্ট, এটা আরো বেশি পড়তে হবে। পোস্ট মেনোপোজাল ওভারিয়ান সিস্টের বেলায় জেনারেলি আমরা আরসিওজি প্রোটোকলটা ফলো করি পোস্ট মেনোপোজাল ওভারিয়ান সিস্টে। তো যদি কোনো পোস্ট মেনোপোজাল ওভারিয়ান সিস্ট হয়, আপনাকে প্রথমে সিস্টের টাইপটা দেখতে হবে, সাইজটা দেখতে হবে। সাইজ যদি হয় ভেরি স্মল ইন সাইজ, হ্যাঁ 3 to 4 সেন্টিমিটার, খুবই ছোট, পুরোই সিস্টিক একটা স্ট্রাকচার, সিম্পল সিস্টিক একটা স্ট্রাকচার, স্মল, কোনো সিমটম নাই, ইনসিডেন্টাল একটা ডায়াগনোসিস পোস্ট মেনোপোজালে হয়েছে, আপনি রোগীটার সাথে কথা বলেন কোনো রিস্ক ফ্যাক্টর ছিল কিনা, রিস্ক ফ্যাক্টর আছে কিনা, কোনো অ্যাবনর্মালিটি, তারপরেও বেসলাইন হিসেবে আমরা তাকে একটা C125 করি। C125 লো, সিম্পল সিস্ট, স্মল সিস্ট, নন কোনো সিমটম প্রডিউস করছে না, আমরা তাকে অবজারভেশনে দিয়ে দিতে পারি। 6 মাস থেকে 1 বছরের মধ্যে জেনারেলি এটা রিজলভ হয়ে যায়, কোনো সমস্যা হয় না, একই রকম থাকে, কোনো প্রোগ্রেস করে না, কিছু করে না, আমরা তার কিছুই করবো না। কিন্তু যদি সিস্টটা বড় হচ্ছে বা তার মাঝে মাঝে অন এন্ড অফ পেইন আসছে, হ্যাঁ সিমটম দেখাচ্ছে, C125 নেগেটিভ হলেও এই রোগীটার তখন আমাদের ল্যাপারোটমি করতে হতে পারে। ল্যাপারোটমি যদি আমরা করবোই এই বয়সে, তখন তাদের জন্য আসলে শুধু সিস্টেক্টমি ইজ নট দ্য রোল, আমরা তখন তাকে THBLSO করে দিতে চাই। এখন আরেকটা গ্রুপ আপনি পাবেন, সিস্ট আছে, পেইন আছে, তাহলে তাকে আমার ল্যাপারোটমিতে চলে যেতে হবে। আরেকটা গ্রুপ আছে তার সিস্ট এবং সেখানে C125 বাড়তি। তো যখন এবং জেনারেলি এই সিস্ট গুলো আসলে সিম্পল সিস্ট থাকে না, কমপ্লেক্স সিস্ট হয়। তাহলে একটা কমপ্লেক্স সিস্ট C125 বাড়তি, ফার্দার আমি কি করব? এখানে RMI স্কোরিং আসবে, RMI স্কোরিং করে আমাকে ফার্দার ডিসিশন নিতে হবে। তো RMI রিস্ক অফ ম্যালিগন্যান্সি ইনডেক্স, আর RMI মানে হচ্ছে রিস্ক অফ ম্যালিগন্যান্সি ইনডেক্স, এই RMI স্কোরিং করে আমাকে ফার্দার ডিসিশন নিতে হবে। তো RMI স্কোরিং এ কি কি জিনিসকে আমরা দেখি? RMI স্কোরিং এ মেইনলি আমরা দেখি হচ্ছে রোগী প্রথমে হচ্ছে সে কি পেরিমেনোপোজাল না পোস্ট মেনোপোজাল, প্রথমে এটা। তো আমরা যদি সে পোস্ট মেনোপোজাল হয় তখন তার স্কোর হবে হচ্ছে 3, যদি সে প্রি মেনোপোজাল হয় তখন তার স্কোর হবে 1। হ্যাঁ, তাহলে এটা একটা গেল যে তার মেনোপোজাল স্ট্যাটাসটা কি। তারপরে আমরা দেখব হচ্ছে তার C125 লেভেল, C125 লেভেলটা আমরা তার দেখবো সেটা কত, ওইটা আমার লেভেল হিসেবে নিয়ে নিব। তারপরে আমরা দেখব হচ্ছে তার ওভারিয়ান যে পিকচার আল্ট্রাসাউন্ডে, সে ওভারিয়ান পিকচারটা কেমন আমরা পাচ্ছি। হ্যাঁ, ওভারিয়ান পিকচারটা দেখে সেটা কতটা সাসপিশাস, সেটা কি আপনার খারাপ না ভালো, ওই জিনিসটা তখন আমাদের RMI স্কোরিং এ আসবে। তো RMI স্কোরিং এ আমরা আল্ট্রাসাউন্ডে কি কি জিনিস দেখি? আল্ট্রাসাউন্ডে আমরা মেইনলি দেখি হচ্ছে যে এটা কি ইউনিলেটারাল না বাইলেটারাল, সেটা আমাদের দেখতে হবে। এটা কি পার্টলি সিস্টিক পার্টলি সলিড নাকি হচ্ছে পুরোটাই সিস্টিক, এই পিকচারটা দেখতে হয়। অ্যাসোসিয়েটেড অ্যাসাইটিস আছে কিনা এটা আমাদের দেখতে হয়, অ্যাসোসিয়েটেড অ্যাসাইটিস আছে কিনা এটা আমাদের দেখতে হয়। তাহলে এরকম কিছু সাজেস্টিভ পিকচার যেগুলো হচ্ছে সাসেপ্টিবল ফর ম্যালিগন্যান্সি কিনা, এটার জন্য আমরা খুঁজে দেখি। আমি যদি কোনো রকমের কোনো ঝামেলা না পাই, যে রোগীটার হচ্ছে কোনো রকম, সেটা একটা একপাশের একটা সিস্ট, সিম্পল একটা সিস্ট, তার পুরোটাই অ্যানিকুইক, কোনো সেপ্টাম টেপটাম নাই, কোনো অ্যাসোসিয়েটেড অ্যাসাইটিস নাই, ভাস্কুলারিটি নরমাল আছে, সবকিছু ভালো আছে, তখন তাকে আমরা ওই কোনো মানে যেহেতু কোনো পজিটিভ পয়েন্ট নাই, সেখানে কোনো পয়েন্ট সে পাবে না, তখন তার পয়েন্ট হয়ে যায় 0 রিগার্ডিং আল্ট্রাসনিক স্কোর। তাহলে আমরা এখানে 3টা স্কোর নিই, একটা হচ্ছে প্রি মেনোপোজাল মেনোপোজাল, একটা হচ্ছে C125 আর একটা হচ্ছে আল্ট্রাসনিক স্কোর, 3টাই মাল্টিপ্লাই করা হয়। তো যে কোনো একটা যদি স্কোর 0 হয়, আলটিমেটলি তার স্কোর হয়ে যাবে 0, কারণ আমরা তো গুণ করছি। তো তার যদি আল্ট্রাসাউন্ডে কোনো সাজেস্টিভ সাসপিশন না থাকে, অটোমেটিক সে 0-র ক্যাটাগরিতে পড়ে যায়। 0-র ক্যাটাগরিতে পড়ে গেলে সেখানে আর কিছু করার নাই, পুরাই 0, মানে ভয়ের কিছু নাই। তাহলে ওই RMI স্কোরিংটা করি। এখন ধরেন আপনি একটা দুইটা সাসপিশাস পিকচার পেয়ে গেলেন, তাহলে সেটা স্কোর হিসেবে আসবে, প্রতিটাই 1 করে স্কোর তার আসবে, এবং টোটাল তখন আমাদেরকে গুণ করে দেখতে হবে। একটা হচ্ছে মেনোপোজাল হলে 3, C125 লেভেল কত, আর আল্ট্রাসনিক মার্কারে সে স্কোর কত পেল, 3টা মিলাই যখন আমি গুণ করব, গুণ করার পরে লেভেল কত আসলো,
কিছু কিছু বইয়ে এটাকে 300 বলেছে, কিছু কিছু 250 বলেছে, কিছু কিছু বইয়ে এটাকে 200 বলেছে। যা ইচ্ছা বলুক, মানে 200 থেকে 250 নিচে যদি থাকে তাহলে আরএমএস করে এটা লো স্কোর, মানে হচ্ছে চান্স অফ ফার্দার ম্যালিগনেন্সি এখানে কমই, ঠিক আছে, বেটার। কিন্তু যদি 200 বা 250 উপরে যায় তাহলে হচ্ছে সাসপিশাস, যে এটা ম্যালিগনেন্সি হতে পারে। তো যেটা হচ্ছে 200 বা 250 নিচে, হ্যাঁ, সেখানে তার অবশ্যই তার সিস্টটা বড়, এই জন্যই তো আপনি আরএমএস স্কোরিং করতে গেছেন। এই রোগীটার একটা প্লেন, যদি তার অবস্থা বুঝে আমি টিএইচ বিএলএসও তার করে দিতে পারি, আমরা জেনারেল গাইনোকোলজি তার করে দিবে, কিছু লাগবে না। কিন্তু যার আরএমআই বেশি আসছিল, 200 বা 250 উপরে আসছিল, তখন তাকে ফার্দার ইভালুয়েশন করতে হবে। সেটা হচ্ছে তাকে তখন আমাদের সিটি স্ক্যান করতে হবে, অ্যাবডোমিনাল সিটি, যেহেতু ওভারিয়ান টিউমার। তো সেই অ্যাবডোমিনাল সিটি অবস্থা বুঝে যদি ভালো থাকে, কোনো ঝামেলা নাই, সে হয়তো একটা গাইনি তার টিএইচ বিএলএসও করবে উইথ সার্জিক্যাল স্টেজিং। কিন্তু যদি এখানে কোনো সাসপিশিয়াস পিকচার পেয়ে যায়, কিছু পেয়ে যায়, অবশ্যই এ রোগী অনকোলজির কাছে রেফার হবে। অনকোলজি তার অনুযায়ী এটার স্টেজিং করবে। এই হচ্ছে একটা পোস্ট মেনোপোজাল রোগীর সিস্ট যদি থাকে তার ম্যানেজমেন্ট। আমি কি বুঝাতে পারছি? বোঝা গেছে? এই জিনিসটা আচ্ছা, এখন এটা আরএমআই স্কোরিংটা মেইনলি আমরা কিন্তু আসলে পোস্ট মেনোপোজাল রোগীর জন্য বেশি দেখি। একটা পোস্ট মেনোপোজাল রোগী ওভারিয়ান সিস্ট হলে তার ফার্দার ট্রিটমেন্ট এন্ড প্ল্যানিং এর জন্য আমাদের আরএমআই স্কোরিংটা অনেক বেশি ইউজ করা হয়। এছাড়া প্রি মেনোপোজাল রিপ্রোডাক্টিভ গ্রুপ, সেখানে আরএমআই স্কোরিং এর অতটা ভ্যালু নাই, কারণ অটোমেটিক সে কিন্তু প্রি মেনোপোজাল হিসেবে স্কোর 1 পাচ্ছে, মেনোপোজ না প্রি মেনোপোজ তার জন্য, তো সেখানে তার ইউটিলিটি কম। সেখানে আমরা আয়োটা প্রোটোকল ফলো করি, ইন্টারন্যাশনাল ওভারিয়ান টিউমার অ্যানালাইসিস গ্রুপের যে প্রোটোকলটা, সেখানে বি রুল আছে, এম রুল আছে, জানে মানে আলট্রাসোনোগ্রাফিতে বিনাইন কি পিকচার পাচ্ছি বা আলট্রাসোনোগ্রাফিতে ম্যালিগনেন্ট কোনো পিকচার পাচ্ছি কিনা, ওইগুলো দিয়ে তখন তার ক্যাটাগরাইজ করা হয়। এবং সেখানে টিউমার মার্কার অবশ্যই তার করা হবে অ্যাকর্ডিং টু হার টিউমার। সে টিউমার মার্কার করে ফার্দার ডিসিশন কি নিব না নিব সেটা ঠিক করা হয়। এখন আমাদের কিছু কিছু ওভারিয়ান সিস্ট যেগুলো হচ্ছে ম্যালিগনেন্ট না বিনাইন ওরকম না, আমরা কিছু ওভারিয়ান সিস্ট ফাংশনালি পাই। কি কি? একটা হচ্ছে ফাংশনাল ওভারিয়ান সিস্ট, যেটা হচ্ছে আপনার ম্যাচিওর ওভারিয়ান ফলিকল, যেটা হয়তো রাপচার হয় নাই, এরকম ফলিকল আমরা পেতে পারি। এছাড়া কর্পাস লুটিয়াল সিস্ট আছে, যেটা প্রেগন্যান্সিতে হয়। এছাড়া থিকালুটেইন সিস্ট আছে, যেটা মোলার প্রেগন্যান্সিতে হয়। এর একটারও কিন্তু অপারেশন লাগে না, এগুলো সবই ভেরি মাচ এক্সপেক্টেড ম্যানেজমেন্ট। তাহলে ফাংশনাল ওভারিয়ান সিস্ট, তারপর হচ্ছে কর্পাস লুটিয়াল সিস্ট, থিকালুটেইন সিস্ট, এগুলো কোনোটাতেই কিন্তু আমরা অপারেটিভ ট্রিটমেন্টে যাই না। তাহলে আমরা কতদিন পর্যন্ত দেখবো একটা সিস্ট এটা ফাংশনাল না কোনো? আপ টু 6 সেন্টিমিটার, কেউ কেউ এটাকে 8 সেন্টিমিটার পর্যন্ত বলে, যে আমরা যদি কোনো সিমটম না থাকে, সিম্পল সিস্ট, সিম্পল একটা অ্যানিটোইক সিস্ট, আমরা আপ টু 6 to 8 সেন্টিমিটার পর্যন্ত নন সিমটম প্রডিউসিং হলে দেখবো। শুধু দেখবো, মনিটর করবো 3 to 6 মান্থস। 3 to 6 মান্থসে তাকে আমরা সে যদি ছোট হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, ঠিক হয়ে গেছে। কিন্তু যদি তার সাইজ বাড়তে থাকে বা রোগীর সিমটম চলে আসছে ব্যথা, কারণ টুইস্ট হতে পারে ব্যথা, অবশ্যই তাকে তখন অপারেটিভ ট্রিটমেন্টে নিতে হবে। আর যদি কোনো কমপ্লেক্স সিস্ট হয় তখন অপারেটিভ ট্রিটমেন্টে নিতে হয়। সিম্পল সিস্টের বেলায় এক্সপেক্টেড ম্যানেজমেন্ট, বাট কমপ্লেক্স সিস্টের বেলায় দেয়ার ইজ নো রোল অফ এক্সপেক্টেড ম্যানেজমেন্ট। এখন ধরেন একটা পেরিমেনোপোজাল রোগী, তার হচ্ছে একটা বিনাইন ওভারিয়ান টিউমার। ওভারিয়ান টিউমারের ক্লাসিফিকেশন সবার পড়তে হবে, চার্ট আছে দত্তে, জেফকটে, আমরা সবাই পড়ে নিব। তো বিনাইন ওভারিয়ান টিউমার, একটা রোগী 40 বছর আর একটা রোগী 45 বছর, দুইজনের ট্রিটমেন্ট কিন্তু সেম হবে না। যে রোগীটা 40 বছর বা 40-এর নিচে, সেখানে একটা বিনাইন ওভারিয়ান টিউমার এন্ড ইজ প্রুভড যে এটা বিনাইন ওভারিয়ান টিউমার, অন্য কোনো ঝামেলা নাই, তখন তার জন্য হচ্ছে ইউনিলেটারাল সিস্টেকটমি। হ্যাঁ, সিস্টেকটমি আমরা এটা তার করতে পারি। যদি 40-এর নিচে হয় সিস্টেকটমি প্রেফারেবল। অ্যারাউন্ড 40 সেখানে আমরা হয়তো ইউনিলেটারাল সালফিঙ্গোফ্রেক্টমি করে দিব, ওই পাশের টিউবটা সহ ফেলে দিব, এটা আমরা করতে পারি। কিন্তু আরেক পাশের ওপারই ভালো আছে। 45 বছরের একটা মহিলা, সেখানে আমরা একটা বিনাইন ওভারিয়ান টিউমার পাচ্ছি। ইউ শুড ক্লোজলি ইভালুয়েট আদার স্ট্যাটাস এবং তার ফ্যামিলি স্ট্যাটাস, তার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা,
এসব সব মিলাই আমরা 45 এন্ড অ্যাবাভ হলে সেখানে হয়তো আমরা টিএইচ বিএলএসও করে দিব ফর বিনাইন ওভারিয়ান টিউমার, কারণ বিনাইন ওভারিয়ান টিউমার একটা রিস্ক ফ্যাক্টর ফর ফিউচার ডেভেলপমেন্ট অফ ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার। তো যতই সেরাসিস অ্যাডেনোমা হোক, যেটা 45 বা তারপরে, সেখানে আমি অপারেটিভ প্রসিডিউরে যাচ্ছি, ইট ইজ বেটার টু গো ফর টিএইচ বিএলএসও, কারণ তার আরেকটা ওভারি সেখানে আবার হতে পারে, ম্যালিগনেন্সির দিকে যেতে পারে, কেন আমি শুধু শুধু করবো। আর যদি ভেরি ইয়াঙ্গার পেশেন্ট হয় তাহলে সিস্টেকটমি। তাহলে একটা বিনাইন ওভারিয়ান টিউমারের অপশন কিন্তু সিস্টেকটমি আছে, ইউনিলেটারাল সালফিঙ্গোফ্রেক্টমি আছে, এছাড়া আপনার হচ্ছে টিএইচ বিএলএসও আছে। সবাইকে কিন্তু সব দিচ্ছি না, আপনার পেশেন্ট প্রোফাইল ধরে, আপনার রোগীর স্ট্যাটাস ধরে, রোগীর উইশ ধরে সবকিছু মিলাইয়ে কিন্তু ওর ট্রিটমেন্ট আসে, এবং ওখানে মেইন গেম প্লেয়ার হচ্ছে অপোজিট ওভারির স্ট্যাটাসটা কি তার উপরে নির্ভর করে, এবং টাইপটা কি সেটার উপরে নির্ভর করে। তবে দিজ আর দ্য অপশন, ইট ক্যান বি সিস্টেকটমি, ইউরেটারাল সালফিঙ্গোফ্রেক্টমি, অথবা আমরা তাকে টিএইচ বিএলএস ও করতে পারি। এটা হচ্ছে বিনাইন ওভারিয়ান টিউমার নিয়ে কথাবার্তা। আমরা মেইনলি ফাংশনাল ওভারিয়ান সিস্টকে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিই 3 মাসের মতো, তারপরে তারা নিজের জেনারেলি রিজলভ হয়ে যায়। বিনাইন ওভারিয়ান টিউমার হলে আইসোলেটেড স্ট্যাটাস ধরে আপনাকে চিন্তা করে প্ল্যানিং অফ ট্রিটমেন্ট ঠিক করতে হবে। আর ম্যালিগন্যান্ট ওভারিয়ান টিউমার যেটা, সেটা তো পুরাটাই হচ্ছে আমাদের ম্যালিগন্যান্সি, সেটা অ্যাকর্ডিং টু স্টেজ আমরা তাকে ট্রিট করে থাকি। এটা আমরা যখন কেসে যাব তখন আমরা বলবো। ঠিক আছে, ওভারিয়ান টিউমার নিয়ে কথাবার্তা। আচ্ছা, আপনাদের দিক থেকে যেটা, সেটা হচ্ছে একটু ক্লাসিফিকেশনটা আমাদের সবসময় মনে রাখতে হয়, বিনাইন হোক আর ম্যালিগন্যান্ট হোক ওভারিয়ান টিউমারের ক্লাসিফিকেশন, এটা আমাদের মনে রাখতে হবে। ফেলোপিয়ান টিউবের যেহেতু আছে, এখানে ছোট একটা জিনিস আমাদের পড়ে রাখতে হয়। ফেলোপিয়ান টিউবে 2 সেল থিওরি বলে একটা কথা আছে, ওইটা আমাদের একটু মনে রাখতে হয়। এটা যেটা, সেটা হচ্ছে আমরা যে ওভারিয়ান ম্যালিগনেন্সি গুলো পাই, এটা চিন্তা করা হয় যে হ্যাপোথেটিক্যালি মোস্ট অফ দ্য কেসে ওভারিয়ান ক্যান্সারের প্রাইমারি সোর্স হচ্ছে ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউবে তার প্রাইমারি ক্যান্সার হয়েছিল, সেখান থেকে সিবলিং ডাউন হয়ে সে ওভারিতে আসছে, এবং ওভারিকে সে ওভারিতে ম্যালিগনেন্সি পাচ্ছে। আমার মনে হচ্ছে ওভারিয়ান ম্যালিগনেন্সি, কিন্তু মেইন কালপ্রিট হচ্ছে ফেলোপিয়ান টিউব। এবং এখানে আমরা 2 ধরনের পাই, একটা হচ্ছে লো রিস্ক গ্রুপ আর একটা হচ্ছে হাই রিস্ক গ্রুপ। লো রিস্ক গ্রুপ ফেলোপিয়ান টিউব প্রাইমারি ক্যান্সার যেটা, সেখানে কি ধরনের ঘটনা ঘটে, ওর হচ্ছে সারফেস ওভারিয়ান টিউমার গুলা হয়। তো সারফেস ওভারিয়ান টিউমার এগুলো আমরা ইজিলি রিমুভও করে ফেলতে পারি, এবং এবং ইজিলি রিমুভেবল প্রাইমারি ওভারিয়ান ক্যান্সারের মতো মনে হয়, যেগুলো লো রিস্ক গ্রুপের। কিন্তু হাই রিস্ক গ্রুপ যেগুলো, যেগুলো ফেলোপিয়ান, এবং ওগুলো ডেফিনেটলি ফেলোপিয়ান টিউব থেকে আসে, এটাই ধারণা করা হয়। তার লম্বা ফিমরিয়া থাকে, ফিমরিয়া দিয়ে সে হচ্ছে ওভারিকে এনগালফ করে রাখে। ওই ফিমরিয়া দিয়ে সেলগুলো ওভারিতে আসে, ওভারি কর্টেক্স কর্টেক্স ভেদ করে একদম ভিতরে ডিপে চলে যায়, সেখানে সে তখন প্রলিফারেট করে ওভারিয়ান ম্যালিগন্যান্সি প্রডিউস করে। হ্যাঁ, এবং এটা হচ্ছে হাইলি বিরুলেন্ট। হ্যাঁ, হাইলি বিরুলেন্ট ওভারিয়ান ম্যালিগন্যান্সি আমরা পাই, কারণ এগুলো ডিপার ইনটু দ্য ওভারিয়ান টিস্যুতে চলে যায়। তো এরকম এটা 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 হচ্ছে ওয়ান অফ দ্য রিসেন্ট কথাবার্তা, যে মোস্ট অফ দ্য ওভারিয়ান ক্যান্সারের মেইন কালপ্রিট হচ্ছে ফেলোপিয়ান টিউব। সো আমাকে অবশ্যই বাইলেটারাল সালফিঙ্গোফ্রেক্টমি, আপনি যখন একটা ওভারি ফেলবেন সেখানে অবশ্যই টিউবকে ফেলবেন, সালফিঙ্গোফ্রেক্টমি হবে। আর যদি আপনি মনে করেন যে আপনি ওভারি রাখবেন, হ্যাঁ, বেটার ইউ গো ফর বাইলেটারাল সালফিনজেক্টমি, কারণ এই সালফিনজেক্টমিও ওয়ান অফ দ্য প্রিভেন্টিভ রোল ফর ওভারিয়ান ক্যান্সার। যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ ওভারিয়ান ক্যান্সার আছে, সেখানে প্রিভেন্টিভ টুলে তাকে যদি ওভারি আমরা রাখতেও চাই, সেখানে আমরা তার বাইলেটারাল সালফিনজেক্টমি করে ফেলেও তাকে কিন্তু সেভ করতে পারি, এবং এটা স্টাডি প্রুভেন যে টিউবই হচ্ছে মেইন কালপ্রিট কারো কারো ক্ষেত্রে। তো সেই জন্য সালফিনজেক্টমি করলে কোনো ঝামেলা নাই, যে রোগীটার হচ্ছে নন ফাংশনিং ইউটেরাস, আমরা টিএইচ করে তার সাথে সালফিনজেক্টমি করে দেওয়া বেটার। ওভারি রাখতে চাইলে রাখেন, ইফ দেয়ার ইজ নো আদার রিস্ক ফ্যাক্টর। এটা একটু ফেলোপিয়ান টিউব নিয়ে মনে রাখেন, কারণ এটা মাঝে মাঝে ছোট একটা প্রশ্নের মতো করে দিয়ে দিতে পারে, যে হাইলি ভিরুলেন্ট বা লো ভিরুলেন্ট এরকম করে একটা প্রশ্ন চলে আসতে পারে। আর মোটামুটি আপনার ওভারি নিয়ে সিস্টিক ওভারি, বিনাইন ওভারিয়ান টিউমার, আর হচ্ছে পোস্টমেনোপোজাল ওভারিয়ান সিস্ট, এইভাবে প্রশ্নগুলো থাকে মোটামুটি। আর বাকিতে তো ম্যালিগন্যান্সি। কারো কোনো প্রশ্ন আছে? এবার আসেন কোন বই থেকে পড়বেন।
ওভারিয়ান ক্যান্সারের ক্লাসিফিকেশনটা জেফকট থেকে আমরা সবসময় পড়ি, জেফকটের জায়গাটাই একটু পড়ার চেষ্টা করি। আর যেটা হচ্ছে হরমোনটা দত্ত থেকে পড়লেই চলবে, দত্ত ভালোই আছে, খারাপ নাই। আর হচ্ছে মেনোপোজটা অবশ্যই জেফকটও পড়তে হবে, দত্তও পড়তে হবে। আমরা কারেন্টটাও কিন্তু একটু কাবার দিছিলাম, কারেন্টের জিনিসগুলো সুন্দর আছে, তবে নতুন কারেন্ট একটু কেমন জানি করে ফেলছে। যাই হোক, জেফকট দত্ত এই দুইটা পড়লে মেনোপোজে আপনাদের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, কোনো অসুবিধা থাকবে না কারোরই। কারো কোনো প্রশ্ন আছে? আমরা কেস দুইটা ম্যালিগন্যান্ট কেস হবে আমার, একসাথে শেষ করব। সামনের সপ্তাহে একটা, এর পরের সপ্তাহে হয়তো আরেকটা, এভাবে নেই। এটার জন্য সরি যে আপনাদের একটু দেরি হচ্ছে, আমি টাইম দিতে পারছি না। একটু আবার বলেন কোনটা রে? ম্যানোপোজটা কোথা থেকে পড়বো আপু, একটু আবার বলেন। দত্ত জেফকট, দত্ত জেফকট। ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে, বা বুঝি নাই, বা আরেকটু জানতে চাই, বা ওরকম কিছু? নাই, বুঝা গেছে, বুঝা গেছে। আচ্ছা, তাহলে আজকে শেষ করি। শিপন ভাই আছেন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, খায় তারপরে বাকি সাবজেক্ট